আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্ত, পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার 178 জওয়ান, চাকরিতে পুনর্বহাল ও পেনশন দাবি। দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তির উত্থানের আশঙ্কায় বিএনপি মহাসচিব। এই বক্তব্য নতুন 111-এর ইঙ্গিত বলে তথ্য উপদেষ্টার মন্তব্য। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা। স্কুলে না পেলেও সরকারি পাঠ্য বই মিলছে দোকানে। রাজধানী বাংলা বাজারে বই অবৈধ মজুদ চক্রের 2 সদস্য গ্রেফতার। এবং বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। চতুর্থ জয়ে টেবিলের 4 নম্বরে রাজশাহী। প্রিয় দর্শক, এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চট্টগ্রামের চকবাজারে ইসলামিক মনুমেন্ট উদ্বোধনের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারি মাঝামাঝি তা প্রকাশ করা হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে বৈঠকে তিনি তথ্য জানান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে আজও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মুস্তফা মল্লিক। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নৃশংসতা ও প্রাণহানি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি বলছে রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তুর্ক আরও জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ভলকার তুর্কের সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে। ইউএই ভিত্তিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার বিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। ড্যাভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনুসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেস। মেটা প্ল্যাটফর্মস এর গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেকের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে। ডক্টর ইউনুস বৈঠক করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস
ক্যালামার্ডের সঙ্গে। এছাড়াও বিশ্বের শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ঢাকা ও গাজীপুর কারাগার থেকে 178 জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ প্রায় 16 বছর পর মুক্তি পেয়ে চাকরিতে পুনর্বহাল ও পেনশনের দাবি জানিয়েছেন বিডিআর জওয়ানরা। স্বজনদের কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবারের সদস্যরা। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক বিডিআর সদস্যরা। এর অনুভূতিটা কেমনভাবে প্রকাশ করবো সেটাও তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। আমাদের যে অবৈধর যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের যে বাইরে ভিতরে আছে অনেক কষ্টে আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। দীর্ঘ 16 বছর পর স্বজনদের কাছে পেয়ে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টের কথা বর্ণনা করেন পরিবারের সদস্যরা। আমার মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাইলো, কষ্টের দিন কাটছে আমাদের। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক আনন্দের। আজকে দীর্ঘ 16 বছর পর আমার খালা আব্বুকে পাবো, এমন অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুব যুদ্ধ সংগ্রাম করে আমরা এই পর্যন্ত আগাইছি। আমাদের এটাই প্রত্যাশা যে আজকে আমাদের লোকগুলো 16 বছর পর মুক্তি পাইছে, এতে আমরা অনেক খুশি। 16 বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন মুক্ত হাওয়ায় বের হলো, এটার জন্য আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের আদেশে জামিন পান বিডিআর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী 1344 জন, এর মধ্যে 284 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ। নির্বাচন দ্রুত না হলে অন্য ধরনের শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। রাজধানীতে আলোচনায় দলের মহাসচিব বলেছেন, তিনি নির্বাচনের কথা বললে বিতর্ক হয়, কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, দেখুন রাহুল রায় রিপোর্টটি। জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবসের আলোচনায় অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিবও। বলেছেন, যে কোনো গণ অভ্যুত্থানেই শহীদ আসাদরা অনুপ্রেরণা। চলমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রের পথে হাঁটতে হলে নির্বাচন দিতেই হবে। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত, এ নিয়েও কথা বলেন তিনি। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। মির্জা ফখরুল বলেছেন, সব ধরনের সংকট সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 চাইছে বলে জানিয়েছে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 1/11-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটে। বিএনপি মহাসচিবের বক্তব্যে আগামীতে আরও একটি 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতার আলামত রয়েছে। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব লন্ডনের দিকে। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, লন্ডন ক্লিনিক ও জনস হপকিনসনের হাসপাতালে বিশেষজ্ঞদের নিয়ে গড়া টিম মেডিকেল একসাথে কাজ করছে। যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে, চিকিৎসকরা জানিয়েছেন। শাহেদ শফিকের ভিডিও চিত্রে দেখুন শাহ এমি হোসেনের রিপোর্টে। লন্ডনের দি ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে। একই ছাদের নিচে যেন বেগম জিয়া সব ধরনের চিকিৎসা পান, সেই ব্যাপারে এখানকার ডাক্তাররা চেষ্টা চালাচ্ছেন বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমেরিকা থেকে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর শহীদ উদ্দিন আহমেদ। ম্যাডাম খালেদা জিয়াকে দেখার জন্য এবং ওনার খবরাখবর নেওয়ার জন্য এবং শুভেচ্ছা দেওয়ার জন্য আমার আগমন। আমি কামনা করি উনি সুস্থ হয়ে আবার দেশে ফেরত যান। সন্ধ্যায় তারেক জিয়া ও ডক্টর জোবাইদা রহমান প্রতিদিনের মতো আজও তার মাকে দেখতে আসেন। উনি ভালোই আছেন, কথাবার্তা বেশ সুন্দরভাবে বলেছেন, আমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলেছেন। বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন তার স্বজনরাও। লন্ডন ক্লিনিকে প্রায় 2 সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য বসেছে বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে বিশেষ করে তার কিডনি, লিভার ও হার্টের পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব শীঘ্রই তার এই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টটি তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানাবে। দি লন্ডন ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলাপ হওয়ার কথা বলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্করের সাথে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং 4 দেশের জোট কোয়াডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন। The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. সম্পূর্ণ রাজনৈতিক কারণে বেক্সিমকো গ্রুপের 16টি প্রতিষ্ঠান গলা টিপে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে 42,000 কর্মীর পক্ষে জানানো হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে বেতন ভাতা কে দেবে এই প্রশ্নের জবাব চায় 2 লাখ পরিবার। সংবাদ সম্মেলনে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে 15,500 কোটি টাকা পাওয়া যেতে পারে, কিন্তু 42,000 কর্মীর পাওনা মেটাতে দরকার হবে 22,000 কোটি টাকা। অথচ কারখানাগুলো চালু রাখলে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যাংকের দায়ও শোধ হবে। রিজভি নওয়াজের রিপোর্ট। আগের সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানায় থাকা বেক্সিমকো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলছে অস্থিরতা। ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুরের ঘটনা ঘটে। সর্বশেষ বুধবারও চন্দ্রায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। বিষয়গুলো নিয়ে পরদিন ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা আসছি আমাদের দায়ে, আমাদের পেটের দায়ে, যে আমাদের প্রতিষ্ঠানটা চালু রাখে
বেক্সিমকোর যে লোন আছে সেটা পরিশোধ করা সম্ভব। আমাদের শুধুমাত্র ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই ব্যাক টু ব্যাক এলসির যে টাকাগুলো আমরা ওয়ার্কারের এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং গ্যাস, পানি, বিদ্যুৎ এই সমস্ত সবকিছু দেওয়ার পরে সেই যে টাকাটা উর্দিত থাকবে সেই টাকাটা ব্যাংক রেখে দেখ। সরকার আমাদের প্রতি এত বিরূপ কেন, কি ধরনের? এইটা সম্পূর্ণই রাজনৈতিক একটা ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল পার্কে 16টি কারখানা চালু রাখতে সরকারকে একাধিক প্ল্যান দিয়েও সাড়া না পাওয়া দাবি করেন কর্মকর্তা কর্মচারীরা। শান্তিতে নোবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি শান্তিতে নোবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন, কিন্তু আজ বেক্সিমকোর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় 10 লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাত। নিশ্চয়ই দেশের সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার শপথের অংশ। সংবাদ সম্মেলনে জানানো হয় 42,000 কর্মীর মধ্যে চাকরির মেয়াদ 1 বছর হয় নাই এমন প্রায় 10,000 শ্রমিক রয়েছেন। লে অফ ঘোষণা হলে শ্রম আইন অনুযায়ী তারা ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পাবেন না। এটা নিয়ে বড় ধরনের সংঘর্ষের শঙ্কা তাদের। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বেক্সিমকো বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান সরকারের পক্ষে আপাতত চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের শ্রম এবং ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কমিটির আহ্বায়ক জানান, অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমিটির অন্য সদস্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, কর্মরতদের অসহযোগিতার কারণে সিদ্ধান্ত নেওয়া জটিল হয়েছে। যে ব্যাংক কর্মকর্তারা বেক্সিমকোকে ঋণ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আর আমার কথা হলো 5 মাস আগে কোথায় ছিল না? যখন এটা শুরু হয়েছিল তখন তারা কেন আসলো না? বেতন দিতে পারেনি। যারা বেতন দিলে সরকার বেতন দিয়ে তাদেরকে রেখেছে ফর লাস্ট 5 মান্থস। ওনারা যদি তাই করতেন তাহলে কালকে ভাঙচুরের আগে এসে কেন কথা বললেন না? তারা তো আমাদেরকে স্ট্যাটিস্টিক্স দেবে যে আমরা কোন ব্যাংক থেকে তারা টাকা নিতেন। আপনাদের বললো, আমি যদি বলি আজকে এখানে বসে, ভাই আমাকে দিয়ে দেন, আমি চালাবো, ইজ ইট পসিবল? যে দাবিটা জানানো হচ্ছিল যে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না, তো যে প্রতিষ্ঠানের 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি এবং মজুতকারী দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিশেষ অভিযানে রাজধানীর বাংলাবাজার ইস্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে 2 ট্রাক ভর্তি বই জব্দ করা হয়েছে। চক্রটির সাথে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ডিবি। দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। কোমলমতি শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের সরকারি বই সংকটের মধ্যেও অবৈধভাবে মজুত ও খোলাবাজারে বিক্রি করছে অসাধু চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারিভাবে বিক্রয় নিষিদ্ধ এসব বই বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বাংলাবাজারের ইস্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে জব্দ করা হয় প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বিপুল পরিমাণে বই। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। পুলিশ বলছে চক্রটির সাথে সরকারি দায়িত্বপ্রাপ্ত বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় এনসিটিভির 2টা গোদাম আছে, একটা হলো তেজগাঁ আর একটা টঙ্গীতে। যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয়, এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই। কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর নীলক্ষেতে বিভিন্ন বইয়ের দোকানে বিনামূল্যে বিতরণের বই বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, সেখানেও গোয়েন্দা নজরদারি চলছে।
চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার সিরাজুল 10 বছর আগেও একই অভিযোগে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। অজিও রংপুর রাইডার্সের জয়রথ থামালো দুর্বার রাজশাহী। রংপুরের বিপক্ষে 24 রানের জয়ে নিজেদের প্লে অফের সম্ভাবনাও টিকিয়ে রাখল তাসকিন আহমেদের দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 170 রান করে দুর্বার রাজশাহী। ইয়াসির আলী রাব্বি 2, 4 এবং 6 ওভার বাউন্ডারিতে 32 বলে 60 রান করেন। ওপেনার সাব্বির হোসেন খেলেন 19 বলে 39 রান। জবাবে ব্যাট করতে নেমে 146 রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস সর্বোচ্চ সাইফ হাসান করেন 29 বলে 43 রান। 9 ম্যাচে চতুর্থ জয়, 8 পয়েন্ট নিয়ে সেরা 4-এ উঠে এসেছে রাজশাহী। টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী রাইডার্স। প্রিয় দর্শক, ক্রিকেটে আরও খবর। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের দারুণ সম্ভাবনা দেখিয়েছেন সাবেক ক্রিকেটার এবং বিসিবি পেস বোলিং কোচ তালহা জুবায়ের। দুবাই এবং পাকিস্তানের উইকেট ম্যাচের নিয়ন্ত্রক হবে পেস বোলাররা, এমনটাই মনে করছেন তিনি। বিপিএল এর ব্যাটিং উইকেট বোলারদের জন্য অস্বস্তিকর নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। বিপিএল সিজন 11-এর পরপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল প্রস্তুতি শুরু করবে নাজমুল শান্তকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এর আগে বিপিএল দিয়েই সাদা বলের ক্রিকেটে নিজেদের ঝালাই করে রাখছেন মিরাজ তাওহিদরা। বিপিএলের নির্বিষ উইকেটে ব্যাটারদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ পার করছেন বোলাররা। ব্যতিক্রম অবশ্য দুর্বার রাজশাহীর তাসকিন। এক ম্যাচে 7 উইকেট সহ তার ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম বাংলাদেশকে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। এই চ্যালেঞ্জটা তো থাকবেই বোলারদের ক্ষেত্রে। অপোজিট সাইড থেকে যে আসবে, কিংবা একদিন আপনার দিন হবে, একদিন হবে না, সো বাকি 4 জন বোলারের দায়িত্ব থাকবে আজকে ওর ওভারগুলোকে আমাদের ওই ড্যামেজটা কন্ট্রোল করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিতে খেলা এখন পর্যন্ত আইসিসির যে কোনো ইভেন্টে টাইগারদের সর্বোচ্চ অর্জন। তবে এবার সাকিব তামিম না থাকায় আর পারফরমেন্সের কারণে বাদ পড়া লিটন হাসান মাহমুদকে ছাড়া বাংলাদেশের ধার থাকবে অনেক কম। হাসান মাহমুদ যেভাবে বোলিং করছে, যে রিদমেও আছে, আমার মনে হয় হাসান মাহমুদ এবং যারা আছে, আমি কাউকে আমি বলছি না যে তারা কেপেবল না, সবাই কেপেবল, কিন্তু এইটা একটা ভালো দিক যে আমাদের এই কম্পিটিশনটা, হেলদি কম্পিটিশনটা আমাদের টিমের মধ্যে বেড়েছে বাংলাদেশের। সবশেষ ক্যারিবিয়ান সিরিজ ও চলতি বিপিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং টাইগার ম্যানেজমেন্টের জন্য বড় শঙ্কা। এই অবস্থার উন্নতি না হলে বোলারদের উপর পড়বে বাড়তি চাপ। ক্যাচ মিস হয়ে যায়, এটা মানে গেমের একটা পার্ট, কিন্তু আপনার এই জায়গাটায় বোলিং ব্যাটিং আপনি হয়তো একদিন পারফর্ম করবেন, একদিন করবেন না, কিন্তু ফিল্ডিংয়ের প্রিপারেশনটা আপনি যদি ভালো মতো নেন, ফিল্ডিং আপনি চাইলেই যে কোনো দিন ভালো করতে পারেন। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার খুলনা টাইগার্সের হয়ে কাজ করছেন বিসিবির কোচ তালহা জুবায়ের। বিপিএলে মেহেদী মিরাজের অধিনায়কত্বে আস্থা রাখার পাশাপাশি বিশ্বাস শান্ত হৃদয়েরা বড় স্কোর গড়ার ফর্ম নিয়েই যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, প্রত্যাশা সাবেক এই টাইগার পেসারের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাসুল নিষেধাজ্ঞা জারি করা হবে। এই হাস্যকর যুদ্ধ না থামালে পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার ট্রাম্প এই প্রথম পুতিনকে নিয়ে কথা বললেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। দর্শকদের জন্য এবার আইস্ক্রিনে এসেছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আর অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, তানভীর তারেক, ইন্তু রীতি সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চট্টগ্রামের চকবাজারে অলি খাঁ মসজিদের সামনে একটি ইসলামিক মনুমেন্ট উদ্বোধন করেছেন সিটি মেয়র ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, কয়েকশো বছরের পুরনো অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং ঐতিহ্য ও ইতিহাসের অংশ। তিনি বলেন, স্থাপিত মনুমেন্টটি শুধু চট্টগ্রামের সৌন্দর্য বাড়াবে না, বরং সারা দেশের মানুষের জন্য দর্শনীয় স্থান হয়ে উঠবে। প্রকল্প পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম সহ চশিকের কর্মকর্তা কর্মচারীরা সে সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে যশোরে গাজর চাষে ভালো ফসলের আশা করছে চাষি। সার এবং কীটনাশকের দাম বেড়ে যাওয়ার কারণে পোকামাকড় দমনে জৈব সার ও বালাই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর গাজরে ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। প্রশাসনের নির্দেশনা অমান্য করে নোয়াখালীর কবিরহাটে ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক সহ এলাকাবাসী। তাদের দাবি, বাটাইয়া ইউনিয়নের একতা ব্রিকফিল্ড স্থাপনের প্রতিবাদে মিডিয়া সংবাদ প্রচারের পর প্রশাসন ইটভাটা বন্ধ করে দেয়। ইটভাটার 200 মিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বাজার এবং ঘনবসতি রয়েছে। এতে পরিবেশ দূষণ রোধ সহ ফসলি জমি পুনরুদ্ধারে অবিলম্বে ইটভাটা ভেঙে দেওয়ার দাবি জানিয়ে জমির মালিক এবং এলাকাবাসী। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের সূচনা করেছে বাংলাদেশের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। সম্প্রতি উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে এই উদ্যোগ। আয়োজনে শরিয়া অর্থায়ন এবং টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, আইডিএলসির ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসির ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। অবিলম্বে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। 2017 সালে প্রতিষ্ঠার পর থেকেই ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গেল কদিন ধরে সড়ক অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন, মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। একই দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা সড়কে মানববন্ধন করে সচেতন নাগরিক ফোরাম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদের পক্ষ থেকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করা হয়। এছাড়া শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির পক্ষ থেকে পৌর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রতিষ্ঠার এত বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ না দেয়া হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 225 একর জমি থাকার পরেও গত 8 বছরে আমাদেরকে একটি ইটের পয়সাও দেওয়া হয়নি, নিজস্ব একটি ঘরও নেই। এই অবস্থায় একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এটি মানবাধিকারের পরিপন্থী। হয় দ্রুত অর্থ বরাদ্দ দিন, নতুবা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। স্থায়ী ক্যাম্পাসের জন্য
দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। নাজিব বেগ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্ত, পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার 178 জওয়ান, চাকরিতে পুনর্বহাল ও পেনশন দাবি। দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তির উত্থানের আশঙ্কায় বিএনপি মহাসচিব। এই বক্তব্য নতুন 111-এর ইঙ্গিত বলে তথ্য উপদেষ্টার মন্তব্য। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র নীতির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা। স্কুলে না পেলেও সরকারি পাঠ্য বই মিলছে দোকানে। রাজধানী বাংলা বাজারে বই অবৈধ মজুদ চক্রে 2 সদস্য গ্রেফতার। এবং বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। চতুর্থ জয়ে টেবিলে 4 নম্বরে রাজশাহী। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।